নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মাটন কারি বা নিরামিষ পাঁঠার মাংসের ঝোল। আবার অনেকে এটাকে ভোগের মাংসও বলে থাকেন। এই পাঁঠার মাংস মা কালীকে নিবেদন করা হয়ে থাকে। আর যেহেতু মা কালীকে ভোগ হিসেবে নিবেদন করা হয়, তাই এতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তাই এটাকে বলা হয় নিরামিষ মাংস। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। নিরামিষ মাংস বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে মাটন নিয়েছি। আর এই মাটনটা আমি অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দই ব্যবহার করছি। আর এই রান্নাতে কিন্তু টমেটোর ব্যবহার হয় না, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরই সাথে অবশ্যই ব্যবহার করব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সমস্তটা আমি খুব ভালো করে মাটন পিসগুলোর সাথে মাখিয়ে নেব। আর মাকে যে ভোগ নিবেদন করা হয় তাতে কিন্তু খাসির মাংসের ব্যবহার হয় না, পাঁঠার মাংস ব্যবহার করা হয়। বেসিক্যালি মা কালীর কাছে পাঁঠা বলিদান দেওয়া হয় এবং সেই বলিদানের পাঁঠাটাই রান্না করা হয় পেঁয়াজ রসুন ছাড়া, এবং তারপর মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়, এবং সেই মাংসের স্বাদ কিন্তু হয় অতুলনীয়। যাই হোক, আমি মশলাটা মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এটা 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারেন, আবার চাইলে ওভারনাইটও কিন্তু রাখা যেতে পারে, তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। এবার একটা মশলার পেস্ট বানাতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আর নিচ্ছি 1 চা চামচ মৌরি। এই রান্নায় মৌরিটা ব্যবহার করতে হবে। মৌরি ব্যবহার করার কারণে খুব সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার হবে। যেহেতু এই পাঁঠার মাংসে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তাই মাংসের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা যাতে না থাকে, সেই জন্যই মৌরি ব্যবহার করা হচ্ছে। এরই সাথে দিয়ে দেবো 20 থেকে 25টা গোটা গোলমরিচ। দেখুন, ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই মতন গোলমরিচটা ব্যবহার করবেন। এই রান্নায় কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার হয় না। এবার আমি এই গোটা মশলাগুলো ছোট চায়ের কাপের 1 কাপ জল দিয়ে একটু 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। অপরদিকে একটা হামানদিস্তার মধ্যে ফোড়নে যে গোটা মশলাগুলো ব্যবহার করব সেগুলো একটু থেতো করে নেব। নিচ্ছি 4টে ছোট এলাচ, হাফ ইঞ্চি দারচিনি যেটা ভেঙে ছোট টুকরো করেছি, 4-5টা লবঙ্গ নিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়ে ব্যবহার করছি। এবার এই মশলাগুলো হামানদিস্তার মধ্যে একটু থেতো করে নেব। দেখুন, এই গোটা মশলাগুলো আমি কিন্তু গুঁড়ো করছি না, জাস্ট একটু থেতো করে নিচ্ছি। এইভাবে মশলা থেতো করে নেওয়া হলে রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এটা ব্যবহার করে রাখলাম। গুঁড়ো মশলা বা গোটা মশলা কখনোই ঢাকা রাখবেন না, মশলার সুন্দর গন্ধটা চলে যায়। অপরদিকে 10 মিনিট হয়ে গেছে। ভিজিয়ে রাখা মশলাটা আমি বেটে নেব, তবে তার আগে এই জলটা একটু ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ জলটা আমার নাও লাগতে পারে, তাই আমি জলটা ছেঁকে নিলাম, সাইডে সরিয়ে রাখছি। এই জলটা দিয়ে আমি কিন্তু মশলাটা তৈরি করব। আর এই ভিজিয়ে রাখা মশলাটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মশলাটা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। আর মশলাটা যদি এইভাবে একটু জলে ভিজিয়ে রেখে তারপর বাটা হয়, তাহলে পেস্টটা ভীষণ স্মুথ হয়। 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রান্নায় আদার পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ওই মশলা ভেজানো জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমাদের গ্রেভির জন্য মশলা একদম তৈরি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সম্পূর্ণটাই সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলু ভেজে নেব। 4টে ছোট সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এই আলুটাই আমি ভেজে নিচ্ছি হালকা করে। তবে অনেকেই কিন্তু আবার ভোগের মাংসে আলুর ব্যবহার করে না, তো আপনারা যদি আলুর ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন।
দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা যদি ভেজে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে লবণটা ভালো মতন ঢুকে যাবে আর হলুদ গুঁড়ো দেওয়ার কারণে একটা সুন্দর কালার আসবে। দেখুন আলুটা আমি মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আলু খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। ভেজে নেওয়া আলুগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেছে এর মধ্যেই আমি বাকি রান্নাটা করব। ফোড়নে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া তেজপাতা আর যে থেতো করা মশলাটা ছিল অর্থাৎ গোটা গরম মশলাটা সম্পূর্ণটাই দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাজিরা বা শাহি জিরা। সাজিরার পরিবর্তে গোটা জিরে ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ হিং। এই রান্নায় অবশ্যই হিংটা কিন্তু ব্যবহার করতেই হবে। যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করা হচ্ছে না তাই পেঁয়াজ রসুনের সাবসিকুয়েন্স হিসেবে অর্থাৎ পেঁয়াজ রসুনের পরিবর্তে এই হিংটা ব্যবহার করছি। এরই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য ব্যবহার করছি না। চিনি যদি এইভাবে তেলের ওপর ফোড়ন হিসেবে দেওয়া হয় তাহলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর লালচে রং তৈরি করে। এতে করে আমাদের মাংসের ঝোলের কালারটা ভীষণ সুন্দর আসবে। 15 থেকে 20 সেকেন্ড মশলাটা ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। ওই একই মিক্সিং জারের মধ্যে খুব সামান্য একটু গরম জল দিয়ে মিক্সিং জারের মধ্যে লেগে থাকা মশলাটাও ধুয়ে দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষিয়ে নেব। তবে তার আগে আমি এর মধ্যে আরও হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এটা কিন্তু সম্পূর্ণটাই রঙের জন্য ব্যবহার করা। তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা আপনাদের স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ যে লঙ্কার গুঁড়োটাই ঝাল হয় সেই লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন ব্যবহার করতে পারেন। আরও 1/4 চা চামচ লবণ দিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য লবণটা ব্যবহার করছি। মশলা কষানোর সময় যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে মশলাটা ছিটিয়ে গায়ে আসে না। যাই হোক মশলাটা মিনিট 2 একটু কষিয়ে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। মাটনের যে এক্সট্রা জলটা ছেড়েছে দই দেওয়ার কারণে সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়াম টু হাই করে দিলাম। এবার এই হাই ফ্লেমে এটা 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি গোটা ধনে, জিরে, মৌরি এবং গোলমরিচ বেটে না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এই মশলাগুলোর বর্তমানে রেডিমেড গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে। সেই গুঁড়ো মশলাগুলো সামান্য জলে গুলিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। যাই হোক আমার মাটনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আর মাটন কষানোর সময় যদি জলের প্রয়োজন পড়ে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এবারে কষিয়ে নেওয়া মাটনটা আমি নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। আমি এবার এই প্রেসার কুকারের মধ্যেই মাটনটা সেদ্ধ করব। মাটনটা যে কড়াইয়ের মধ্যে আমি কষিয়ে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 কাপ গরম জল। আর রান্নায় কিন্তু সবসময় চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করার, তাতে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। জলটা আমি ভালো করে কড়াইয়ের মধ্যে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তবে আলুগুলো দেওয়ার আগে আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যাবে। আরও 1/4 চা চামচ লবণ দিলাম, যেহেতু জল ব্যবহার করেছি। এবার কুকারের ঢাকনা বন্ধ করে একদম হাই ফ্লেমে এটা 2টো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা আরও 15 মিনিট রান্না করলাম। এইভাবে যদি লো ফ্লেমে এটাকে 15 মিনিট রান্না করা হয় তাহলে মাংসটা সুসেদ্ধ হয়। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। কুকারের সম্পূর্ণ স্টিম রিলিজ হয়ে গেলে কুকারের ঢাকনাটা আমি সরিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ মাংস তাই একটু ঘি ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। সমস্তটা মিশিয়ে নিলাম, আমাদের নিরামিষ মাটন কারি একদম তৈরি। এটা আমি পরিবেশন করব। গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার এই মাটন কারি বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।